জি স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। গতদিন আমরা দুইটা প্রবলেম দেখছিলাম পরের দিকে, যে একটা তার আগেই দেখছিলাম যে ধরো ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেটা ফাইন্ড দ্য লেন্থ অফ আ স্ট্রিং, একটা স্ট্রিং এর লেন্থ বের করা। আর আরেকটা জিনিস যেটা দেখছিলাম সেটা হলো কপি স্ট্রিং ইনটু অ্যানাদার, একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এ কপি করা। এরকম কিছু একটা দেখছিলাম, তাই না? এই দুইটা জিনিস দেখছিলাম। ধরো একটা স্ট্রিং দেয়া আছে, character str equals to hello or welcome to CSC। তো এরকম একটা স্ট্রিং যদি দেয়া থাকে, এই স্ট্রিংটার লেন্থ কিভাবে বের করা যায় এটা দেখছি। আর এখন নতুন আরেকটা স্ট্রিং আছে, ক্যারেক্টার str250। এখন এই এসপিআর এ যেটা আছে সেটা এসপিআর 2 তে কিভাবে নিতে হবে সেটাও আমরা দেখেছি, লুপ দিয়ে কিভাবে করা যায় কাজটা। তো আহ, তাহলে আহ, এখন আমরা যেটা দেখবো সেটা হলো একটা হেডার ফাইল দেখবো, একটা স্ট্রিং ডট এইচ নামে একটা হেডার ফাইল আছে সি তে। তো এই হেডার ফাইলের মধ্যে কিছু লাইব্রেরি ফাংশন আছে, যেই লাইব্রেরি ফাংশন ইউজ করে এই অপারেশন গুলো সহজেই করা যায়। গত কয়েক গত 2 দিনে যে এই দুইটা অপারেশনের কথা বলেছি আমি, পার্টিকুলারলি হচ্ছে স্ট্রিং এর লেংথ বের করা এবং একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি করা। তো এই দুইটার জন্য ফাংশন আছে, আরো কিছু ফাংশন আছে, সেগুলো তো আসতেছি আমরা। তো আগেই হলো এই দুইটা ফাংশন আমরা একটু দেখে নিব, ঠিক আছে? তো স্ট্রিং ডট এইচ এর মধ্যে থেকে যেই ফাংশন গুলো আহ, আমরা দেখবো শুরুতে, সেটা হলো এই str লেন। এই ফাংশনটা দিয়ে হলো লেন্থ বের করা হয়। আর str cpy, এই ফাংশনটা দিয়ে একটা স্ট্রিং এর ভ্যালুটাকে আর একটা স্ট্রিং এ কপি করা হয়। তো এই দুইটা ফাংশন আগে দেখি আমরা। এই str লেনটা কিভাবে কাজ করে। str লেনটা ইউজ করতে চাইলে যেটা করতে হয় যে এই স্ট্রিং ডট এইচ হেডার ফাইল এটা ইনপুট করতে হয়। আর ফাংশনটা কল করার জন্য যেটা করতে হয় যে এই স্ট্রিং ভেরিয়েবলটা আছে বা ক্যারেক্টার যেটার ভিতরে স্ট্রিংটা আছে, তো সেই ক্যারেক্টার এর নামটা বা স্ট্রিং এর নামটা এই str লেন এই ফাংশনের প্যারেন্থেসিস এর মধ্যে পাস করতে হয়। তো যদি হচ্ছে str লেনের ভিতরে আমরা একটা স্ট্রিং এর নাম পাস করি, তখন এখান থেকে যেই লেন্থটা সেটা একটা ইন্টিজার হিসেবে রেজাল্ট আসে, এবং সেটাকে আমরা কোনো ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি। তো এভাবে করলে নিজেদের আর লুপ লিখার দরকার হয় না। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্স একটা স্ট্রিং আছে যেটার অ্যারেটার সাইজ বলা হয়েছে 50। কিন্তু অ্যারেতে বা স্ট্রিং এর নট নেসেসারিলি 50টা ক্যারেক্টার আছে, 50টা চেয়ে কম আছে। তো যখন এটা লেন্থটা বের করব, এসটিআর লেন্থ দিয়ে যদি বের করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আউটপুটে আসতেছে 37, অর্থাৎ এই স্ট্রিং এ 37টা ক্যারেক্টার আছে। তো আগে যেরকম বলেছি যে স্ট্রিং এর লেন্থটা কিভাবে ক্যালকুলেট হবে, যতগুলো ক্যারেক্টার আছে তার উপর সেটাই আসলে স্ট্রিং এর লেন্থ। এরপরে একটা নাল ক্যারেক্টার কিন্তু আছে, এই যে
ধরো হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু সিএসসি 1111/1112, এটা যদিও এটার পরে একটা নাল ক্যারেক্টার আছে, ঠিক আছে, সরি, জিরো, কিন্তু এই নাল ক্যারেক্টারটা লেন্থের মধ্যে ইনক্লুডেড হবে না। নাল ক্যারেক্টারের আগ পর্যন্ত যে কয়টা ক্যারেক্টার আছে সেটাই হবে স্ট্রিং এর লেন্থ। আর হলো strcpy, একটা স্ট্রিং কে আর একটা স্ট্রিং এর মধ্যে কপি করা। তো এখানে ধরো একটা স্ট্রিং জাস্ট ডিক্লেয়ার করা হলো 50 লেন্থের। এখন ধরো এই স্ট্রিংটাকে যদি কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাসাইন করতে চাই, তখন কি করব? একদম শুরুতে যদি করি তাহলে তো করা যাবে, তাই না? যে ক্যারেক্টার সেন্টেন্স একটি ইকুয়ালস টু, যা খুশি করলাম, এটা একদম শুরুতে করলে এটা অ্যাসাইন করা যায় স্ট্রিং হিসেবে। বাট ধরো একবার অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তখন কিন্তু আর এভাবে করে সেন্টেন্স ইকুয়ালস টু ইউ আর নট ওয়েলকাম এরকম কিছু কিন্তু সেটার মধ্যে আর অ্যাসাইন করতে পারবো না ইকুয়াল সাইন দিয়ে। রাইট, একবার যদি ডিক্লেয়ার হয়ে যায় সেটা এভাবে করে ইনিশিয়ালাইজ হলেও পরবর্তীতে পারবো না, অথবা যদি কোনো কিছু দিয়ে ইনিশিয়ালাইজ না করি তাহলে পরবর্তীতে আর ইকুয়াল সাইন দিয়ে ভাবে অ্যাসাইন করতে পারবো না। অ্যাসাইন করার জন্য যেটা করতে হবে, strcpy যে ফাংশনটা সেটা ইউজ করতে হবে। সো ধরো এই সেন্টেন্স ইকুয়ালস টু ইউ আর নট ওয়েলকাম, এই এটা তো অ্যালাউড না। বাট এই সেন্টেন্সের ভিতরে যদি ইউ আর নট ওয়েলকাম এই সেন্টেন্সটা, এই স্ট্রিংটা যদি অ্যাসাইন করতে চাই, তখন কি করতে হবে? এই strcpy ফাংশনটাকে কল করে এই কাজটা আমরা করতে পারি। তো এটার জন্য যেটা লিখতে হবে, strcpy সেন্টেন্স, এরপর ইউ আর নট ওয়েলকাম এই স্ট্রিংটা এখানে দিয়ে দিলাম। অথবা আমরা যেভাবে লিখেছিলাম যে আহ, এর আগে যেটা এর গত ক্লাসে যেটা দেখেছিলাম যে একটা স্ট্রিং কে লুপ চালিয়ে তারপর হলো আরেকটি স্ট্রিং এ অ্যাসাইন করা, তো ওইভাবে যদি করতে চাই তাহলে ধরো একটা স্ট্রিং একটা টেম্পের মধ্যে অ্যাসাইন করলাম, এরপর হলো strcpy দিয়ে করতে পারবো strcpy সেন্টেন্স। এটা আসলে দরকার হয় না, টেম্পটা আসলে দরকার হয় না। যদি হলো আগের সিস্টেমে করতে চাই লুপ দিয়ে, তখন এই টেম্পের ভিতরে এই স্ট্রিংটা অ্যাসাইন করার পরে তারপর এখানে লুপ দিয়ে হলো এটা করতে পারি, ঠিক আছে, অ্যাসাইনটা করতে পারি। আর যদি হচ্ছে আরেকটা স্ট্রিং অলরেডি থাকে আমার কাছে, একটা স্ট্রিং অলরেডি আছে, সেই স্ট্রিং এর ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি। তো অলরেডি ধরো টেম্পের ভিতরে কিছু একটা আছে, তো টেম্পের ভ্যালুটা যদি এই সেন্টেন্সের ভিতরে অ্যাসাইন করতে চাই, ধরো strcpy দিয়ে প্রথমে অ্যাসাইন করলাম, তারপর কিছু একটা হলো, এরপর strcpy কে টেম্পের ভিতরে যা আছে এটা কপি করে দিলাম। ধরো টেম্প একটা স্ট্রিং আছে যার মধ্যে কোনো একটা ভ্যালু আছে। তো তাহলে যেটা হবে, টেম্পে যা আছে সেটা কপি হয়ে সেন্টেন্সে চলে আসবে। এর এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, সেন্টেন্স একটা স্ট্রিং আছে, সেন্টেন্স স্ট্রিং এর মধ্যে একটা এই পাশে একটা কনস্ট্যান্ট স্ট্রিং আছে, এটাকে strcpy দিয়ে কপি করা হচ্ছে। এই ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় হলো সোর্স। হ্যাঁ, অর্থাৎ সেকেন্ড যে প্যারামিটারটা সেটা হলো সোর্স, আর ফার্স্ট যে প্যারামিটারটা সেটা হচ্ছে ডেস্টিনেশন।
অর্থাৎ সোর্সকে কপি করে ডেস্টিনেশনে সেভ করা হবে। এটার জন্য strcpy এর মধ্যে প্রথম প্যারামিটারটা হবে ডেস্টিনেশন, অর্থাৎ যার মধ্যে কপি করতে চাচ্ছি। সেকেন্ডটা হবে সোর্স, যার থেকে কপি করতে চাচ্ছি। এরপর যদি সেন্টেন্সকে প্রিন্ট দেই, প্রিন্টএফ পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট দিলাম, অথবা জাস্ট প্রিন্টএফ এর ভিতর সেন্টেন্স দিলেও হতো, তাহলে দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের ভিতরে এখন এই স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা প্রিন্ট হলো। যদি এরকম হয় যে দেখো এই ক্ষেত্রে দুইটা স্ট্রিং এর ভিতরে দুইটা ভ্যালু আছে অলরেডি, এখন আমি যেটা চাচ্ছি যে সেকেন্ড স্ট্রিংটাকে প্রথম স্ট্রিং এর শেষে অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, দেখো এখানে পার্ট ওয়ান একটা স্ট্রিং আছে আর পার্ট টু একটা স্ট্রিং আছে। তো এখানে আমার উদ্দেশ্য হলো পার্ট টু তে যা আছে সেটাকে পার্ট ওয়ানে অ্যাড করব, অর্থাৎ পার্ট ওয়ানের শেষে অ্যাড করব। ধরো একটা সেন্টেন্সে সবগুলো ওয়ার্ড আলাদা আলাদা তোমার কাছে আছে, অথবা তুমি হচ্ছে একটা স্ট্রিং এর ভিতরে একটা টাইপ করতেছো, হ্যাঁ, প্যারাগ্রাফ টাইপ করতেছো। তো একটা স্ট্রিং এর ভিতরে তো ফার দুই তিনটা লাইন আছে। তো this is my paragraph, I am going to experience। তো ধরো হচ্ছে এরকম প্যারাগ্রাফ টাইপ করতেছো, এখন এটার মধ্যে একটা একটা করে তুমি লাইন অ্যাড করতেছো। হ্যাঁ, প্রথমে একটা লাইন লিখলা, তারপর আরেকটা লাইন ইনপুট নিলা, সেই লাইনটা এটার মধ্যে অ্যাড করলা, আগে যেই লাইনটা ছিল অলরেডি তার সাথে হলো অ্যাড করতেছো। ঠিক আছে, এরপর তোমার স্ট্রিং এর মধ্যে এখন এতটুকু আছে, এরপর আরো একটা লাইন অ্যাড করলা, this is another line। তো এই কাজগুলো কিভাবে করা যায়, যে এখন পুরা স্ট্রিংটা পুরো স্ট্রিংটা তো শুরু থেকে আবার রিড করবো না আমরা, তাই না? ধরো দুইটা লাইন অলরেডি আছে, অথবা দুইটা ওয়ার্ড আছে, 3 নাম্বার একটা ওয়ার্ড আসলো, অথবা দুইটা লাইন আছে, 3 নাম্বার একটা লাইন আসলো। তো তখন যেটা করতে হয় যে আগে যেটা আছে সেটার সাথে নতুন করে যেটা আসছে সেটাকে অ্যাড করতে হয়। তো এখানে এটার জন্য যেই স্টেটমেন্টটা ইউজ করব সেটা হলো str cat, যেই ফাংশনটা ইউজ করব। তো এই str cat ফাংশন যেটা করে, এই অপারেশনটাকে বলা হয় কনক্যাটেনেশন। হ্যাঁ, ঠিক আছে। তো এই ফাংশনটাকে বলা হয় কনক্যাটেনেশন। ঠিক আছে। তো ধরো এইটা হলো এই পুরা জিনিসটা, এই পুরা প্যারাগ্রাফটা এইটা আছে তোমার একটা স্ট্রিং এর ভিতরে, যেটার নাম হলো প্যারাগ্রাফ। তো এখন তুমি হলো গেটেস দিয়ে একটা লাইন রিড করলা, ঠিক আছে, গেটেস দিয়ে একটা লাইন রিড করছো। এরপরে যেটা করতে হবে, এই লাইনটাকে প্যারাগ্রাফের সাথে অ্যাড করতে হবে বা কনক্যাটেনেট করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো str cat প্যারাগ্রাফ লাইন। হ্যাঁ, অর্থাৎ এই লাইনটা প্যারাগ্রাফের সাথে কনক্যাটেনেট হয়ে গেল। এখানে আরেকটা জিনিস আসলে প্যারাগ্রাফের ক্ষেত্রে করা লাগবে, সেটা হলো যে প্যারাগ্রাফে দেখো, প্যারাগ্রাফে আরেকটা জিনিস কি করা লাগবে সেটাতে আসতেছি। ধরো এটা হচ্ছে প্যারাগ্রাফ, নতুন একটা লাইন রিড করা হলো, এই লাইনটাকে এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাড করতে হবে। ধরো লাইনের মধ্যে আছে এটা, হ্যাঁ, today I am attending a class online। ঠিক আছে,
এটা হলো নতুন আরেকটা লাইন, এটাকে একজন ইনপুট দিল। তো এখন এই লাইনটাকে এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাড করব। তাহলে যেটা হবে, ধরো এখানে আছে এটা, হ্যাঁ, এই জিনিসটা এখানে অ্যাড হয়ে যাবে। টুডে আই এম অ্যাটেন্ডিং আ ক্লাস অনলাইন। এখন কজ লাইনের মধ্যে আছে এতটুকু, টুডে আই এম অ্যাটেন্ডিং আ ক্লাস অনলাইন, আর প্যারাগ্রাফের মধ্যে ছিল এই যে এই এতটুকু। এটার সাথে যখন আরেকটা স্ট্রিং অ্যাড করা হচ্ছে তখন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এটার জন্য যেটা করতে হবে, দেখো এখানে একটা নিউ লাইন দরকার, তাই না? তো এই নিউ লাইনের জন্য আরেকটা str ক্যাট লিখতে হবে আসলে। নিউ লাইনটা অ্যাড করার জন্য যেটা করব, এই লাইনটাকে অ্যাড করার আগে str ক্যাট প্যারাগ্রাফ নিউ লাইন, এটা যদি করি তাহলে যেটা হবে, প্রথমে এই লাইন পর্যন্ত থাকলো, দেয়ার ইজ অ্যানাদার লাইন এ পর্যন্ত থাকলো। এরপর এই লাইনটা যেটা করতেছে স্টিয়ার ক্যাট প্যারাগ্রাফ নিউ লাইন, এই প্যারাগ্রাফের সাথে একটা নিউ লাইন অ্যাড করতেছে, অর্থাৎ লাস্টে গিয়ে এই লাইনের পরে একটা নিউ লাইন অ্যাড হচ্ছে, তারপরে গিয়ে লাইনটা অ্যাড হচ্ছে। লাইনটা ছিল কি, এই লাইনটা, ঠিক আছে? ওকে, ওকে, এটা হলো লাইনটা এই লেফট কর্নারে। টুডে আই এম অ্যাটেন্ডিং আ ক্লাস অনলাইন। তো ঠিক আছে, দেখলাম যে স্টিয়ার ক্যাটের এই অ্যাপ্লিকেশন। তো এখন দেখো যে এখানে আহ, এই দুইটা আছে, স্ট্রিং আছে, পার্ট ওয়ান আর পার্ট টু। পার্ট ওয়ানটাকে পার্ট ওয়ানে রাখা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড, এবং পার্ট টু তে রাখা হয়েছে ওয়েলকাম টু সিএসসি 1111/1112। পার্ট টু এর শুরুতে এই যেখানে একটা স্পেস সহ আছে। তো এই হ্যালো ওয়ার্ল্ড এর সাথে যখন এই ওয়েলকাম টু সিএসসি 1111/ এই পার্ট টু টা যখন কনক্যাটেনেট করব, তখন যেটা হবে, এই যে এই ফাংশনটা ইউজ করবো str cat পার্ট ওয়ান পার্ট টু। তখন যেটা হবে str, সরি, পার্ট ওয়ানে যেটা ছিল, হ্যাঁ, পার্ট ওয়ানে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, পার্ট ওয়ানের সাথে পার্ট টু অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আউটপুট, যদি চিন্তা করি, আউটপুট যদি খেয়াল করি, হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু সিস, এতটুকু পর্যন্ত ছিল পার্ট ওয়ান। তো দেখতে পাচ্ছি যে পার্ট ওয়ান এর পরে পার্ট টু যা ছিল সেটা কনক্যাটেনেট হয়ে গেছে, কিন্তু পার্ট টু তে যা ছিল সেটা চেঞ্জ হয় নাই। অর্থাৎ একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর সাথে যখন কনক্যাটেনেট করা হয়, ধরো str ওয়ান আর str টু, ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে str ওয়ান, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে str টু, সেকেন্ড স্ট্রিংটা ফার্স্ট স্ট্রিং এর শেষে অ্যাড হয়ে যায়, ফার্স্ট স্ট্রিংটা চেঞ্জ হয় কিন্তু সেকেন্ড স্ট্রিংটা চেঞ্জ হয় না। এটা হলো str ক্যাট, ঠিক আছে? তো এই str ক্যাটটা তাহলে হচ্ছে আমরা দেখি। তো আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এই যে আমরা যে লাস্টে যে স্যার প্রিন্ট এফ পার্ট ওয়ান যে স্যার প্রিন্ট করছি, কিন্তু স্যার প্রিন্ট এফ এর পার্ট ওয়ান তো স্যার প্রিন্ট হয় না স্যার, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝি না এখানে কোনটা প্রিন্ট হয় নাই। স্যার প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ এস পার্ট ওয়ান। হ্যাঁ, পার্ট ওয়ান প্রিন্ট হয়েছে, তো পার্ট ওয়ান এর ভিতরে এখন শুধু হ্যালো ওয়ার্ল্ড নাই, পার্ট ওয়ান এর ভিতরে এখন হ্যালো ওয়ার্ল্ড এর সহ একদম এই যে এই এই জিনিসটাও অ্যাড হয়ে গেছে, দেখো।
কারণ দেখো কি এইখানে একটা ফাংশন আমরা কল করছি যে str cat part 1, পার্ট 2। এটা যেটা করে এই পার্ট 2 তে যা আছে, এই যে পার্ট 2 তে কি আছে, ওয়েলকাম টু সিএসসি 1111/1112, এটাকে এটার সাথে হচ্ছে অ্যাড করে দেয়। এই জন্য এই পুরাটা এখন পার্ট 1। এই লাইনটা অ্যাড করার পরে এই পুরাটাই আসলে পার্ট 1, ঠিক আছে? ওকে স্যার। ওকে, দেখো এটা হলো পার্ট 1 এর আউটপুট, এটা হলো পার্ট 2 এর আউটপুট। তো এটা একটুখানি এক্সাম্পল দেখি, স্ক্রিন শেয়ার দিয়ে। ঠিক আছে, এটা cat এখানে মেইন ফাংশন character part 1 equals, আমি হচ্ছে স্ক্যানের পি নিই, কেমন? ক্যারেক্টার part 2 50 পার স্ক্যানের পার স্ক্যানের পি নিব না, গেট পি নিব, গেট part 2 get before concatenation হলো test part 1 test part printf part 1 percentage printf part 2 percentage, এরপর str cat এখন যেটা করছি, দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, এই দুইটা স্ট্রিং কে ইনপুট নিয়েছি। এরপর এই str cat কল করার আগে একবার দুইটা স্ট্রিং কে প্রিন্ট করেছি, str cat কল করার পরে আবার দুইটা স্ট্রিং কে প্রিন্ট করেছি। ঠিক আছে, এখন দেখি কি হয়। দুইটা স্ট্রিং ইনপুট দিব, ঠিক আছে? একটা স্ট্রিং হচ্ছে স্ট্রাকচার, আর একটা স্ট্রিং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্সেন্টেজ। ওকে, এখানে প্যারামিটারটা দেওয়া হয় নাই। part 1 part 2 part 1 part 2। ঠিক আছে, আবার রান করি। Start programming language। দেখো এবার যেটা করব, এন্টার দিলে কনক্যাটিনেট হওয়ার আগে একবার যেভাবে ইনপুট নিয়েছি সেটা প্রিন্ট হবে। দেখো বিফোর কনক্যাটিনেশন অর্থাৎ str cat কল করার আগে, এইটা হচ্ছে পার্ট 1 এর মধ্যে আছে স্ট্রাকচার, আর পার্ট 2 এর মধ্যে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কনক্যাটিনেট করার পরে অর্থাৎ str cat কল করার পরে পার্ট 1 এর মধ্যে চলে আসছে দেখো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ছিল পার্ট 2। এই পার্ট 2 এ যা ছিল পুরাটা পার্ট 1 এর মধ্যে অ্যাড হয়ে গেছে, দেখছো? এবং পার্ট 2 তে যা ছিল পার্ট 2 তে তাই আছে। পার্ট 2 তে ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পার্ট 2 তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এবং এখানে দেখো যে মাঝখানে কিন্তু স্পেস অ্যাড হয় নাই। হ্যাঁ, এটা ছিল পার্ট 1, পার্ট 2 তে যা ছিল সেটা একদম পরপর বসে গেছে। যদি মাঝখানে কোনো স্পেস অ্যাড করতে হয় তাহলে সেটা ম্যানুয়ালি করতে হবে। ওকে, str cat দিয়ে তাহলে আমি হচ্ছে এই জিনিসটা আবার রান করি। তো এখন ধরো একটা স্ট্রিং দিলাম এল ল্যাব, আর স্ট্রিং দিলাম
is not offered this trimester। ঠিক আছে, ধরো তোমার কাছে একটা লিস্ট আছে, হ্যাঁ, যে কি কি কোর্স এবার অফার করা হবে এবং কি কি কোর্স এবার অফার করা হবে না। এখন তুমি একটা প্রোগ্রাম লিখছো যে যেই কোর্সগুলো অফার করা হবে না সেই কোর্সগুলোর নাম নিবে একটা একটা করে। ধরো এসকিউএল ল্যাব যেরকম যেমন অফার করা হচ্ছে না, এরকম যে কোর্সগুলো অফার করা হচ্ছে না একটা একটা করে নাম নিতেছে, তার সাথে একটা কমন একটা মেসেজ অ্যাড করে দিতেছে, ইজ নট অফার্ড দিস ট্রাইমেস্টার। এই মেসেজটা হলো কমন। হ্যাঁ, তো এইটা একটা ভেরিয়েবলের মধ্যে আছে, ইজ নট অফার্ড দিস ট্রাইমেস্টার। তোমার কাজ হলো সেই লিস্ট থেকে জাস্ট একটা কোর্স নিয়ে সেই কোর্সের পরে এই মেসেজটা হচ্ছে জোড়া লাগায় দেয়া, স্কিল ল্যাব ইজ নট অফার্ড দিস ট্রাইমেস্টার। ঠিক আছে, তো এটা কিভাবে করবো, str ক্যাপ দিয়ে। কনক্যাটিনেশন এর আগে পার্ট 1 এ আছে স্কিল ল্যাব, পার্ট 2 তে আছে ইজ নট অফার্ড দিস ট্রাইমেস্টার। str ক্যাট কল করার পরে এটা হচ্ছে পার্ট 1 ছিল, এটা পার্ট 2 ছিল, দুইটা জোড়া লেগে এখন পার্ট 1, আর এটা পার্ট 2 তে যা ছিল পার্ট 2 তে তাই রয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে বলো, এখানে ধরো এটা উল্টায় দিলাম, এখানে ছিল পার্ট 1 কমা পার্ট 2 str ক্যাটের প্যারামিটার দুইটা, এখানে ধরো পার্ট 2 কমা পার্ট 1 দিলাম। তখন এটা যদি রান করি, ধরো আগের মতো আউটপুটটাই দিলাম, SQL lab is not offered this trimester। এখন বলো পার্ট 1 এ কি থাকবে এবং পার্ট 2 তে কি থাকবে, একজন বলো। কনক্যাটিনেট হওয়ার পরে পার্ট 1 এ কি থাকবে এবং পার্ট 2 তে কি থাকবে? পার্ট ওয়ানে যা ছিল তাই থাকবে, আর পার্ট টু তে হচ্ছে ইজ নট অফার ইন দিস সেমিস্টার, পরে হচ্ছে অ্যাড হবে রাইট, পার্ট 1 এ যা ছিল তাই থাকবে, কারণ str ক্যাটের ভিতরে এবার কল করা হয়েছে যে পার্ট 2 কমা পার্ট 1 দিয়ে, অর্থাৎ পার্ট 1 এ যা আছে সেটা অ্যাড হবে পার্ট 2 তে। পার্ট 1 এর মধ্যে কোনো চেঞ্জ কিন্তু হবে না, অর্থাৎ পার্ট 1 এ ছিল SQL ল্যাব, পার্ট 1 এ SQL ল্যাবই থাকবে, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 তে যা ছিল ইজ নট অফার দিস ট্রাইমেস্টার, এইটার পরে এসে পার্ট 1 জোড়া লেগে যাবে, এরপরে এসে জোড়া লেগে যাবে SQL ল্যাব। ঠিক আছে, তো এটাকে যদি এখন রান করি, কনক্যাটেনেট হওয়ার আগে SQL ল্যাব, এটা পার্ট 1, এটা পার্ট 2। ঠিক আছে, সো এরপরে যখন কনক্যাটিনেট কল করতেছি strcat, পার্ট 1 চেঞ্জ হচ্ছে না, বাট পার্ট 2 এর শেষে পার্ট 1 টা জোড়া লেগে যাচ্ছে। ওকে, তো এটা ছিল strcat, অর্থাৎ একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর সাথে জোড়া লাগানো। তো এখন কথা হলো যে এই কাজটা যদি আমরা নিজেরা করতে যাই তাহলে কিভাবে করা যায়। ঠিক আছে, এই কাজটাই যদি নিজেরা করতে চাই, দেখো strcat টা কি করতেছে, তাহলে আমরা একটু স্লাইড থেকে দেখি। lane, হ্যাঁ স্পিয়ার ক্যাট, ধরো এটা হচ্ছে স্টিয়ার, একটা স্টিয়ার, একটা স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে আছে মাই নেম ইজ খান। এখন যদি হচ্ছে এরকম এইটা অ্যাড করা হয় স্টিয়ার ক্যাট দিয়ে, তখন যেটা হয় যে এই পরের পার্টটা প্রথম পার্টটার সাথে অ্যাড হতে চায়, তাই না? তো এখন এই জিনিসটা এভাবে কাজ করে যে একটা অ্যারে আছে, এটা হলো অ্যারে 1 এই SQL, এবং আরেকটা অ্যারে আছে অ্যারে 2 বা আরেকটা স্ট্রিং আছে এন্ড ল্যাব। হ্যাঁ, তো প্রথম স্ট্রিং এ আছে SQL, দ্বিতীয় স্ট্রিং এ আছে এন্ড ল্যাব, তার সামনে একটা স্পেস সহ। তো এখন যদি কনক্যাটেনেট করা হয় তখন যেটা হবে যে এই পার্টটা এসে এখানে বসে যাবে, এই SQL
বসে যাবে আসলে প্রথম স্ট্রিং এর পরে, অর্থাৎ এই যে অ্যান্ড ল্যাব যেটা ছিল স্পেস সহ, এটা বসে যাবে এসকিউএল স্ট্রিং, অর্থাৎ প্রথম স্ট্রিংটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে বসে যাবে পরের স্ট্রিংটা, এই যে এর টু, এটা বসে গেছে এসকিউএল শেষ হওয়ার পর থেকে। এখানে একটুখানি ভুল আছে, এখানে যেটা হবে এই নাল ক্যারেক্টার এটা আর থাকবে না, এটা তখন হয়ে যাবে একটা স্পেস হয়ে যাবে, অর্থাৎ এখানকার যেই স্পেসটা আছে সেটা আসলে এই নাল ক্যারেক্টার এখান থেকে বসবে। তো এই কোডটা কিভাবে করা যায় দেখো, এই কোডটার জন্য যেটা করতে হবে, প্রথমে আহ ধরো দুইটা স্ট্রিং আছে, হ্যাঁ, ধরো স্ট্রিং হচ্ছে str1 str2 দিয়ে লিখি, অথবা part1 part2 দিয়ে লিখি। part1 এ আছে, part1 এ আছে হলো SPL, part2 তে আছে and lab স্পেস সহ, হ্যাঁ। তো এটাকে যেটা করতে হবে, part1 হলো এরকম SPL, এরপর একটা নাল ক্যারেক্টার, part2 হলো এরকম একটা স্পেস আছে and lab, এরপর একটা নাল ক্যারেক্টার আছে। তো এই str ক্যাট করার পরে যেটা হবে, এটা হয়ে যাবে এরকম SPL, এরপর একটা স্পেস NPL A B, তারপর নাল ক্যারেক্টার, আর এখানে যেটা ছিল সেটা থাকবে। তো part2 তে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে আচ্ছা, এটা বড় হাতের ND থাকুক। তো ইন্ডেক্স যদি দেই, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এরপরে ধরো আরো আছে, হ্যাঁ, যদি দেই 0 1 2 3 4 5 6 7 8 9, একটা জায়গায় একটা জিনিস হয়তো মিক্স গেছে, স্কেল এন্ড, আচ্ছা এখানে আরেকটা স্পেস আছে, ঠিক আছে 10 11। দেখো এসকিউএল যে ফার্স্ট পার্টটা যেটা ছিল সেটার শেষে প্রথমে তোমাকে যাইতে হবে, সেকেন্ড স্ট্রিংটা যদি জোড়া লাগাইতে চাও। উপরের এইদিকে খেয়াল করো, এখানে এই স্ট্রিংটা কিভাবে বসতেছে, সেকেন্ড স্ট্রিংটা এট ফার্স্ট তোমাকে যেখানে যেতে হবে, যে প্রথম স্ট্রিং এর শেষে যাইতে হবে, হ্যাঁ, প্রথম স্ট্রিং এর শেষ হচ্ছে এই 3 নাম্বার ইন্ডেক্সে, অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সে হলো একটা নাল ক্যারেক্টার আছে, অর্থাৎ এই 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে প্রথম স্ট্রিংটা শেষ। সেই নাল ক্যারেক্টারটা যেখানে পড়ছে প্রথম স্ট্রিং এর, ঠিক সেই পজিশন থেকে সেকেন্ড স্ট্রিংটাকে বসাইতে হবে, ঠিক আছে। প্রথম স্ট্রিং এর নাল ক্যারেক্টারটা যেখানে পড়ছে সেই পজিশন থেকে শুরু করে, এখানে দেখো এই যে 3 নাম্বার পজিশনে বসছিল নিচের, এটা যদি খেয়াল করো, ঠিক 3 নাম্বার পজিশন থেকেই সেকেন্ড স্ট্রিংটা বসা শুরু হয়েছে। এরপর হচ্ছে সেকেন্ড স্ট্রিং এর লেন্থ পর্যন্ত স্ট্রিংটা বসবে।
এখন তাহলে যেটা করতে হবে, ধরো একটা লুপ দিয়ে প্রথমে আমরা প্রথম স্ট্রিং এর শেষে যাব, এরপর প্রথম স্ট্রিং শেষ হওয়ার পরে সেই পজিশন থেকে সেকেন্ড স্ট্রিংটাকে বসানো শুরু করব। ওকে, তাহলে এখন আসি এই কাজটা কিভাবে করা যায় কোডে যদি করি। হ্যাঁ, str cat টা দেখো আগের মতো পার্ট 1 পার্ট 2 থাকলো, মাঝখানের এই str cat টা বাদ দিয়ে এখানে জাস্ট আমরা নিজেরা এখানে কাজটা করব। হ্যাঁ, তো প্রথমে যেটা করব দেখো, একটা ভেরিয়েবল নেই, এন আই কে নিয়ে রাখলাম। প্রথমে প্রথম স্ট্রিং এর শেষে যাই। হ্যাঁ, ফর I equals to 0 part 1 I not equals to 0 I plus plus, এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম অথবা একটা এমপি কার্লি ব্রেস দিয়ে দিলাম। এই লুপটা যেটা করবে যে প্রথম স্ট্রিং এর শেষে যাবে। ঠিক আছে, এখন I এর ভ্যালু কত? ভ্যালু অফ I equals to length of part 1, part 1 এর যা লেংথ এটাই হলো এখন I এর ভ্যালু। অন্য কথায় ইন্ডেক্স অফ নাল ক্যারেক্টার ইন পার্ট 1, অর্থাৎ পার্ট 1 এর যেখানে নাল ক্যারেক্টার আছে সেই পজিশনে এখন I আছে। হ্যাঁ, তো এটাতে যদি আবার আসি, পার্ট 1 টাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ইটারেট করা হচ্ছে 0 1 2 3 যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে। যখন 3 তে আসলো তখন দেখা গেল যে নাল ক্যারেক্টার পাওয়া গেছে, তখনই লুপ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই লুপের শেষে যেটা হবে I এর ভ্যালুটা হবে পার্ট 1 এ যে এখানে নাল ক্যারেক্টার আছে সেই ইন্ডেক্সটা। এরপর যেটা করব, একটা কাজ করি, যে একটা ভেরিয়েবল নিয়েছি না, যে ভেরিয়েবলটাকে I ভেরিয়েবলটা তো আছে এখানে, তাই না? এখানে আছে I এর কারেন্ট পজিশনটা ধরো হলো 3। হ্যাঁ, এখানে আছে I 3 নাম্বার পজিশনে। এবার এই I পজিশন থেকে শুরু করে এর পরবর্তী পজিশন গুলোতে বসাতে হবে সেকেন্ড স্ট্রিং থেকে একটা একটা করে ক্যারেক্টার। এখন সেকেন্ড স্ট্রিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ট্র্যাক রাখার জন্য আরেকটা ভেরিয়েবল রাখবো যে। হ্যাঁ, এই যে কি করবে, যে পার্ট 2 এর যে তম ক্যারেক্টারটাকে পার্ট 1 এর I তম ক্যারেক্টারে বসানো হবে। এইখানকার যে স্পেস, এই স্পেসটা গিয়ে বসবে এই পজিশনে, এটা গিয়ে বসবে তারপরের পজিশনে, এনটা গিয়ে বসবে তারপরের পজিশনে, ডিটা তারপরের পজিশনে, এইভাবে করে। অর্থাৎ প্রতি ইটারেশনে I কেও এক করে বাড়াবো, জে কেও এক করে বাড়াবো। এরপর পার্ট 1 এর I তম পজিশনে বসাবো পার্ট 2 এর j তম ক্যারেক্টারটা। তাহলে আর এই লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত এখানে একটা নাল ক্যারেক্টার ছিল, যতক্ষণ না পর্যন্ত পার্ট 2 তে নাল ক্যারেক্টার পাওয়া যায়। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা হবে এরকম, ফর j equals to 0 যে is part 2j not equals to 0 a plus plus I plus plus।
কে কেও এক করে বাড়াবো, আই কেও এক করে বাড়াবো, এবং যতক্ষণ না পর্যন্ত পার্ট 2 তে নাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে পার্ট 2 থেকে পার্ট 1 এ কপি করতে থাকবো। তো এবার copy the characters from part 2 to part 1, তাহলে যেটা করব for j equals to 0 part 2j not equals to 0 j plus plus i plus plus, j কেও এক করে বাড়াবো, i কেও এক করে বাড়াবো, part 1i equals to part 2j। আমাদের কাজ কি শেষ হয়েছে বলতো? পার্ট 2 থেকে একটা একটা করে ক্যারেক্টার কপি করে পার্ট 1 এ নিলাম, আর কোনো কাজ কি বাকি আছে? স্যার একটা নাল ক্যারেক্টার হচ্ছে ইনপুট দেওয়া লাগবে ওখানে। পার্ট 1 এ পার্ট 2 এর সবগুলা ক্যারেক্টার আসছে, কিন্তু পার্ট 1 এর শেষে একটা নাল ক্যারেক্টার এখন অ্যাড করা লাগবে, তাই না? পার্ট 1 যেই নতুন ভাবে আমরা ক্রিয়েট করলাম এখানে কোনো নাল ক্যারেক্টার এখন পর্যন্ত নাই। তাহলে যেটা করব, আই এর কারেন্ট যে পজিশন এখানে একটা নাল ক্যারেক্টার বসা দিব 0। ঠিক আছে, এখানে আমি যেখানে 0 লিখছি সেখানে তোমরা ব্যাকস্ল্যাশ 0 এটা করতে পারো, এটা সেম জিনিস। তো কোন একটা ক্যারেক্টার মধ্যে কিছু অ্যাসাইন করার জন্য সেটা আস্কি কোড দেওয়াও যে কথা, ফার্স্ট কোডের মধ্যে রিপ্রেজেন্টেশন দেওয়াটাও একই কথা। তো এই এতটুকু কাজ দিয়ে তাহলে এটা হলো এই 3টা লাইন 4টা লাইন, এই 4টা লাইন দিয়ে তাহলে এই পার্ট 2 পার্ট 1 এর শেষে অ্যাড হয়ে যাবে। তো এখন যদি এটাকে আমরা রান করি, প্রথম স্ট্রিংটা হচ্ছে SQL, সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে and lab, তো দেখতে পাচ্ছি পার্ট 1 এর শুরুতে আছে SQL, পার্ট 2 তে আছে and lab। str cat তো এবার কল করিনি, যাই হোক আমরা নিজেরা কনক্যাটনেট করছি। পার্ট 1 এ এবার দেখতে পাচ্ছি SQL and lab, পার্ট 2 তে দেখতে পাচ্ছি শুধু and lab, অর্থাৎ পার্ট 2 তে যা ছিল তাই আছে। তাহলে str cat দিয়ে str cat কিভাবে কাজ করে এটা আমরা একটা আইডিয়া পেলাম, তাই না? যে একটা লাইব্রেরি ফাংশন আমরা ইউজ করব, ঠিক আছে, কিন্তু লাইব্রেরি ফাংশন গুলো কিভাবে কাজ করে এটাও যদি আমরা জানি তাহলে জিনিসটা আমাদেরকে বুঝতে সহজ হয় যে কোন লাইব্রেরি ফাংশনটা এখন ইউজ করলে কাজ করবে, অথবা কোন লাইব্রেরি ফাংশনটা ইউজ করলে কিরকম টাইম লাগবে প্রোগ্রামটা রান করতে। ওকে, তো এরপরে আরেকটা ফাংশন দেখবো, দেখি আমি হচ্ছে এই স্লাইড এই ফোল্ডারে str lan cpy str cat, আর একটা দেখবো str cmp। এই str cmp ফাংশনটা যেটা করে দেখো, str cmp ফাংশনটা যেটা করে দুইটা স্ট্রিং কে লেক্সিকোগ্রাফিক্যালি কম্পেয়ার করে। ঠিক আছে, লেক্সিকোগ্রাফিক্যালি কম্পেয়ার করে, দুইটা প্যারামিটার নেয় এটা, একটা হলো str1 আর একটা হলো str2। হ্যাঁ, compares the string str1 to str2, দুইটা স্ট্রিং কে কম্পেয়ার করে। দেখো যখন দুইটা ইন্টিজার কে কম্পেয়ার করছি বা দুইটা ফ্লোট কে কম্পেয়ার করছি তখন এরকম রিলেশনাল অপারেটর দিয়ে কম্পেয়ার করা গেছে, তাই না? x গ্রেটার দ্যান ইকুয়াল টু y অথবা x ইকুয়াল ইকুয়াল y। এখন দুইটা স্ট্রিং ইকুয়াল কিনা এটা কিভাবে চেক করব? str1 ইকুয়াল ইকুয়াল str2 এভাবে করলে হবে না। প্রথম স্ট্রিংটা লেক্সিকোগ্রাফিক্যালি সেকেন্ড স্ট্রিংটার থেকে বড় কিনা কিভাবে করব? str1 গ্রেটার দ্যান str2 এভাবে কাজ করবে না। এখন আসি যে
লেক্সিকোগ্রাফিক্যালি বলতে কি মিন করতেছি? লেক্সিকোগ্রাফিক্যালি মানে হচ্ছে ডিকশনারি অর্ডার। হ্যাঁ, এটা মানে হচ্ছে ডিকশনারি অর্ডার। ধরো আমাদের ক্লাসের সবার হলো নামের অর্ডারে হলো যদি সাজাইতে হয়, ঠিক আছে, তো তখন আহ, যেই অর্ডারটা ফলো করতে হয় সেটা হচ্ছে ডিকশনারি অর্ডার বা লেক্সিকোগ্রাফিক অর্ডার। হ্যাঁ, তো ধরো একজনের নাম হলো সালমান, একজনের নাম হলো সোহেল, একজনের নাম ধরো বিথি, হ্যাঁ, একজনের নাম ধরো হচ্ছে আফসানা। এখন এদেরকে যদি হচ্ছে লেক্সিকোগ্রাফিক অর্ডারে যদি সাজানো হয়, আরেকজনের নাম ধরো হচ্ছে আফজাল, তখন যেটা হবে, বা এটা যদি জেড দিয়ে হয়, দেখো ডিকশনারি অর্ডারে সাজাতে হলে প্রথম থেকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কম্পেয়ার করা হয়। যেই ক্যারেক্টারটা আগে আসে সেই ক্যারেক্টারটা, সেই স্ট্রিংটা, সেই ক্যারেক্টারটা হলো ছোট। হ্যাঁ, ডিকশনারিতে যে ক্যারেক্টারটা আগে আসে, অথবা আরেকটা সেন্সে যে যেই ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা হচ্ছে ছোট সেই ক্যারেক্টারটা হলো আগে আসবে, বা সেই ক্যারেক্টারটাকে আমরা ধরে নিব যে সেটা হচ্ছে ছোট। তো এখন দেখো এই পাঁচটা স্ট্রিং এর মধ্যে সবার ফার্স্ট ক্যারেক্টার যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই আফসানা, আফজাল এরা হলো আগে আসবে, এরপর আসবে বিথি, এরপর আসবে সালমান আর সোহেল। যদি শুধু ফার্স্ট ক্যারেক্টার যদি কম্পেয়ার করি, হ্যাঁ, এখন যদি দুইটা স্ট্রিং কে কম্পেয়ার করতে হয় তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো ক্যারেক্টারই একটা একটা করে কম্পেয়ার করা হবে, আনলেস যতক্ষণ না পর্যন্ত সেম পজিশনে কোনো একটা ডিফারেন্ট ক্যারেক্টার পাওয়া যায়। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সেম পজিশনে ডিফারেন্ট ক্যারেক্টার পাওয়া যায়। যেমন এই আফসানা আর আফজালের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ, কোন স্ট্রিংটা বড় এবং কোন স্ট্রিংটা ছোট, এটা কিভাবে কম্পেয়ার করব? প্রথমে যেটা করতে হবে, ধরো এটা এটাকে পাশাপাশি রাখলাম, উপর নিচে রাখলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত কম্পেয়ার করব, যে পজিশন ওয়াইজ কম্পেয়ার করব ক্যারেক্টার গুলোকে। যদি সেম ক্যারেক্টার পাওয়া যায়, প্রথম স্ট্রিং এও ক্যাপিটাল এ, সেকেন্ড স্ট্রিং এও ক্যাপিটাল এ, তাহলে নেক্সট যাব, হ্যাঁ, নেক্সট পজিশনে যাব। এর পরের পজিশনেও ক্যাপিটাল, সরি, সেম ক্যারেক্টার স্মল এফ, স্মল এফ, তাহলে আবার নেক্সট পজিশনে যাব। এর পরের পজিশনে গিয়ে প্রথমটায় আসছে এস, পরেরটায় আসছে জেড। এখন এস আর জেড এর মধ্যে দুইটা দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার পাওয়া গেছে, তাই না? তো এখন কোনটা আগে আসে, কোনটার আস্কি ভ্যালু কম? আমরা জানি যে যদি আস্কি ভ্যালু গুলো হচ্ছে বা ক্যারেক্টার গুলোর আস্কি কোডটা মানে শুরু থেকে শেষের দিকে হলো সাজানো অ্যালফাবেট অনুযায়ী, তাই না? এ বি সি ডি এস জেড এই অর্ডারে সাজানো আছে। তো যেটা যত পরে সেটার আস্কি ভ্যালু তত বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যে এস এর আস্কি ভ্যালুটা হচ্ছে জেড এর চেয়ে কম, এস হচ্ছে জেড এর চেয়ে ছোট। যখনই একটা মিসম্যাচ পাওয়া যাবে তখনই কম্প্যারিজন শেষ হয়ে যাবে। তখন যেটা হবে, যেই স্ট্রিং এর মিসম্যাচটা পাওয়া গেছে, যেই স্ট্রিং এর ছোট ক্যারেক্টারটা পাওয়া গেছে সেই স্ট্রিংটা হবে ছোট। অর্থাৎ আফসানা এই স্ট্রিংটা আফজাল স্ট্রিং এর থেকে ছোট, লেক্সিকোগ্রাফিক্যালি ছোট বা ডিকশনারিতে আগে আসবে। এখন তাহলে স্ট্রিং যখন দুইটাকে কম্পেয়ার করব, তাদের লেন্থটা বেশি ইম্পর্টেন্ট বিষয় না। বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তাদের ভিতরে প্রথম কোন স্ট্রিং এ একটা ছোট ক্যারেক্টার আসছে। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছি এই আফজাল যে স্ট্রিংটা, এটার লেন্থ কিন্তু আফসানা স্ট্রিংটার থেকে ছোট, তাই না? এই আফজাল স্ট্রিং এর লেন্থ হচ্ছে 5,
আফসানা যে স্ট্রিংটা সেটা লেন্থ হচ্ছে 6, বাট স্টিল এই আফজাল স্ট্রিংটা কিন্তু বড়, কারণ কি এটার যে 3 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন অর্থাৎ 2 ইন্ডেক্সে একটা বড় ক্যারেক্টার পাওয়া গেছে এই আফসানা স্ট্রিং এর থেকে, অর্থাৎ আফজাল স্ট্রিংটা তাহলে আফসানার থেকে বড় হবে। তো এটাকে যদি এখন সাজাই, আফসানা, আফজাল, বিথি, সালমা, সোহেল, হ্যাঁ এটাই হবে অর্ডার, ছোট থেকে বড় অর্ডারে যদি সাজাতে চাই। তো এখন আসি যে এটা এই কম্পারিজনটা সিতে কিভাবে করব আমরা। তো সিতে এই কম্পারিজনটার জন্য যেটা করা হবে, এই strcmp এই একটা ফাংশন আছে, এই strcmp এর মধ্যে দুইটা স্ট্রিং পাস করা হয়। তো এখন যদি দুইটা স্ট্রিং সমান হয় তখন এই ফাংশনটা রিটার্ন করে 0, ঠিক আছে? অর্থাৎ strcmp আফসানা আফসানা এইটার অ্যান্সারটা হবে হচ্ছে 0। আর যদি লেফট সাইডের স্ট্রিংটা যদি হচ্ছে ছোট হয় তখন রিটার্ন করবে একটা নেগেটিভ ভ্যালু, ফর এক্সাম্পল ধরো -1। হ্যাঁ, মানে এটা কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে যে এখানে -1 রিটার্নও করতে পারে অথবা অন্য কোনো নেগেটিভ ভ্যালু রিটার্ন করতে পারে, ঠিক আছে? তো এটা আমি লিখে রাখি যে নেগেটিভ, তো যাতে হচ্ছে পরবর্তীতে কনফিউশন না হয়। তো এটা আগেই বলে রাখছি যে কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে। সো আমরা ছোট চেক করার সময় কখনো এটা করব না যে ফার্স্ট স্ট্রিংটা str1 str2 এর চেয়ে ছোট কিনা। এটার জন্য strcmp str1 str2 ইকুয়াল ইকুয়াল -1 এটা কখনো করব না। কি করব, লেস দেন 0 কিনা এই চেকটা করব। যদি এটা হয় তখন বলবো যে হ্যাঁ strcmp টা সরি str1 টা str2 এর চেয়ে ছোট। তো এখানে নেগেটিভ ভ্যালু অর্থাৎ লেস দেন 0 লিখে দিলাম। আর যদি এরকম হয় যে লেফট সাইডের স্ট্রিংটা বড়, লেফট সাইডের স্ট্রিংটা যদি বড় হয়, ধরো হচ্ছে আফসানা আর এখানে হলো রোজা, ঠিক আছে? তখন হবে একটা গ্রেটার দ্যান 0 ভ্যালু অর্থাৎ পজিটিভ ভ্যালু। আচ্ছা, এখানে এই সাইনটা কনফিউশন ক্রিয়েট করতে পারে, এই কোলন দিয়ে লিখি, ঠিক আছে? যেহেতু আর হচ্ছে এস এর আগে আসে, তো আফসানা আর আফরোজা এই দুইটার মধ্যে, দুইটা স্ট্রিং এর মধ্যে আফসানা স্ট্রিংটা বড় হবে। তো ইন দ্যাট কেস পজিটিভ, অর্থাৎ একটা পজিটিভ ভ্যালু এটা রিটার্ন করবে। তো এটা 1 হতে পারে অথবা অন্য কোনো নাম্বারও হতে পারে, কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করবে, ঠিক আছে? তো আহ তো এখন এখন আসি যে এই strcmp তে দুইটা স্ট্রিং যখন কম্পেয়ার করব তখন এখানে একটা বিষয় আছে যে যেহেতু ASCII ভ্যালু দিয়ে কম্পারিজনটা হবে, এখন আপার কেস আর লোয়ার কেসের মধ্যেও ডিফারেন্স করবে সে, ঠিক আছে? আপার কেস আর লোয়ার কেসের মধ্যেও ডিফারেন্স হবে। তো যেমন ধরো একটা হলো বিল আর একটা হলো বিল। হ্যাঁ, এই দুইটাকে যদি কম্পেয়ার করা হয়, একটা হলো ক্যাপিটাল বি দিয়ে বিল আর একটা হলো স্মল বি দিয়ে বিল, এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করা হয় তখন যেটা হবে, যেটা কিনা শুরুতে যেটা কিনা সেম পজিশনে, যদি হচ্ছে যেটা লোয়ার কেস
ক্যারেক্টার থাকবে সেটা আসলে বড় হবে, ঠিক আছে? অর্থাৎ এটার রেজাল্টটা হবে লেস দ্যান 0 বা নেগেটিভ। অর্থাৎ বিল এই স্ট্রিংটা এই বিল এই স্ট্রিংটার চেয়ে ছোট। এটা মানে কমন সেন্স থেকে একটু মনে হয়, কন্ট্রাডিক্টরি মনে হয়, তাই না? যে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা বড় হওয়া উচিত, এটা স্মল লেটার, এটা ছোট হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। কজ ক্যাপিটাল লেটারের আস্কি কোডটা শুরু হয়েছে 65 থেকে, আর স্মল লেটারের আস্কি কোডটা শুরু হয়েছে 97 থেকে মোস্ট লাইকলি, ঠিক আছে? তো যদি হচ্ছে তার মানে এই ক্যাপিটাল বি এটা হচ্ছে 66 আর স্মল বি এটা হচ্ছে 98। অর্থাৎ যে কোনো লোয়ার কেস লেটারই হচ্ছে যে কোনো আপার কেস লেটারের চেয়ে বড়। সুতরাং এই বিল আর বিলের মধ্যে যেটা স্মল বি সেটা বড় হবে, ঠিক আছে? ইভেন শুধু বিল আর বিল না, এখানে যদি আমি জেডও দিয়ে দিই, বিল আর বিল এই দুইটার মধ্যে কম্পেয়ার করলেও বিল বড় হবে, ঠিক আছে? এখানে ধরো 97 প্লাস সরি 65 প্লাস 25 এটা হবে ধরো 95 প্লাস 25। আর এই বিলের বি এটা তো বললাম, ঠিক আছে? এটা হচ্ছে 98। তাহলে এখন দেখলাম যে আপার কেস আর লোয়ার কেসের মধ্যে কি ডিফারেন্স হয় সেটা দেখলাম। আরেকটা ডিফারেন্স হলো যে ধরো একটা স্ট্রিং আর দুইটা স্ট্রিং এর মধ্যে সবগুলা ক্যারেক্টার সেম, বাট দুইটা লেংথ হচ্ছে যদি ডিফারেন্ট হয়, হ্যাঁ, দুইটা লেংথ যদি ডিফারেন্ট হয় তখন কি হবে? অর্থাৎ একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ সবগুলা ক্যারেক্টারই কমন দুইটা স্ট্রিং এর মধ্যে। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে এই বাংলা এতটুকু পর্যন্ত যখন ম্যাচ করা হচ্ছে, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলাই কমন পড়ছে। বাট একটা স্ট্রিং তখন শেষ হয়ে গেছে, পরের স্ট্রিং এ এখনো ক্যারেক্টার রয়ে গেছে। যদি এরকম হয় যে দুইটা স্ট্রিং এর মধ্যে সবগুলো ক্যারেক্টার কমন কিন্তু একটা স্ট্রিং এর লেন্থ বেশি, তখন যেটা হবে যেটা লেন্থ বেশি সেটা বড় হবে। অর্থাৎ এক্ষেত্রে বাংলা হচ্ছে বাংলাদেশের থেকে ছোট হবে যদি হচ্ছে সবগুলো ক্যারেক্টার কমন থাকে। তখন যেটা হবে যেটা লেন্থ বেশি সেটা বড় হবে। যদি দুইটাই বাংলা হয়, এটাও বাংলা, তখন আসলে তারা সমান হবে, তাই না? আসলে ধরো দুইটা স্ট্রিং এর মধ্যে সবগুলো ক্যারেক্টারও সেম, লেন্থও সেম, তখন তারা আসলে সমান। তো এনিওয়ে, তারপর এই যে কম্পারিজন গুলো অবশ্যই আমরা এই যে লেস দ্যান, গ্রেটার দ্যান আর ইকুয়াল ইকুয়াল এই সাইন গুলো দিয়ে করবো না, আমরা যেটা ইউজ করবো strcmp এই ফাংশনটা ইউজ করবো, হ্যাঁ, দুইটা স্ট্রিং ইকুয়াল কিনা। তো এখন যদি এটা আমরা দেখি, এটা এক্সাম্পল দেখো, এখানে কয়েকটা স্ট্রিং নেওয়া হয়েছে, বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, হ্যাঁ। তো এখন যদি হচ্ছে আহ বাংলাদেশ আর ভুটানকে কম্পেয়ার করা হয় তখন রেজাল্টটা কি আসে দেখি। বাংলাদেশ আর ভুটানের মধ্যে যদি আমরা দেখি যে বাংলাদেশ শুরু হয়েছে BA দিয়ে, ভুটান শুরু হয়েছে BH দিয়ে, তাহলে ভুটান এক্ষেত্রে বাংলাদেশের থেকে বড়, তাই না? ভুটান যে স্ক্রিনটা এটা বাংলাদেশ স্ক্রিনটার থেকে বড়। তো
এইটার রেজাল্ট আসবে কোন একটা নেগেটিভ ভ্যালু। সো ফর এক্সাম্পল এখানে -1 আসছে কোড বক্সে। এরপরে বাংলাদেশ আর নেপাল যদি কম্পেয়ার করা হয়, এটাও -1 আসবে। বাংলাদেশ শুরু হয়েছে বি দিয়ে, নেপাল শুরু হয়েছে এন দিয়ে, -1। নেপাল আর ইন্ডিয়া যদি কম্পেয়ার করা হয়, এটা আসবে 1। নেপাল শুরু হয়েছে এন দিয়ে, ইন্ডিয়া শুরু হয়েছে আই দিয়ে, অর্থাৎ এন হচ্ছে যেহেতু আই এর থেকে পরে আসছে বা এন হচ্ছে আই থেকে বড়, সেক্ষেত্রে এটা হবে 1। আর যদি ভুটানকে ভুটানের সাথে কম্পেয়ার করা হয়, মানে সেম স্ট্রিংকে সেম স্ট্রিং এর সাথে কম্পেয়ার করা হচ্ছে, ভুটানের মধ্যে আছে BHUTAN, এই ডান সাইডে BHUTAN এই স্ট্রিংটার সাথে কম্পেয়ার করা হচ্ছে, অর্থাৎ দুইটা স্ট্রিং ইকুয়াল, সেক্ষেত্রে হবে 0। তো এটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি, অর্থাৎ যদি কম্পেয়ার করি, লেফট ওয়ান স্মলার হলে নেগেটিভ লেস দেন 0, লেফট ওয়ান বিগার হলে গ্রেটার দেন 0, সেম হলে রিটার্ন 0। ওকে, তো এখন ধরো একটা প্রোগ্রাম আমরা লিখবো যে কেউ একজন ধরো একটা পাসওয়ার্ড দিচ্ছে, সেই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা সেটা আমরা হচ্ছে চেক করব। ঠিক আছে, তো এখানে একটা পাসওয়ার্ড আছে, ধরো পাসওয়ার্ড 50 ক্যারেক্টার, ইনপুট পাসওয়ার্ড সেটাও হলো 50। এবার এটা করবো, গেটেক্স দিয়ে ইনপুট পাসওয়ার্ডটা নিব। ধরো অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা হলো পাসওয়ার্ডটা আমি হচ্ছে শুরুতে মানে একটা ইনকারেক্ট কোড লিখি। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার কোনো কোনো জায়গায় হচ্ছে আমরা হচ্ছে ফাংশন ব্যবহার করছি, যেমন হচ্ছে ইনক্লুড স্ট্রিং ডট এইচ, আবার হচ্ছে সিটেপ ডট এইচ এটা ইউজ করছি, আবার কোনো কোনো জায়গায় শুধুমাত্র ইনক্লুড স্টুডিও ডট এইচ ব্যবহার করছি। এখন কোনটা পরীক্ষার সময় ইউজ করব? দেখো, পরীক্ষার সময় তুমি যেটা ইউজ করবা, stdio.h টা তো লাগবেই, কারণ printf scanf এগুলা তো আমরা ইউজ করি, তাই না, বা গেট এগুলো তো ইউজ করি, তো stdio.h টা তো লাগবেই। এখন তুমি যদি তোমার কোডের মধ্যে কোথাও কোনো string ডট এইচ এর কোনো ফাংশন ইউজ করো, যেমন strlen, strcpy অথবা strcmp, এই ধরনের ফাংশন যদি ইউজ করো, সেক্ষেত্রে তুমি হেডারটা অ্যাড করে দিবা, স্ট্রিং ডট এইচ এই হেডারটা অ্যাড করে দিবা। আর যদি তোমার কোডের মধ্যে এরকম কোনো ফাংশন না থাকে, তখন স্ট্রিং ডট এইচ হেডারটা আর লাগবে না। যদি তুমি এসকিউআরটি অথবা ধরো হচ্ছে পাউ, সাইন, কজ এই ধরনের কোনো ফাংশন ইউজ করো, একটাও যদি ইউজ করো, উপরে হচ্ছে ম্যাথ ডট এইচ হেডার ফাইলটা লিখতে হবে। যদি একটাও ইউজ করো না করো, ম্যাথ ডট এইচ ইনক্লুড করা দরকার হবে না। ঠিক আছে, তো এরকম অনেক হেডার ফাইল আছে, যেটা দরকার শুধুমাত্র সেটা ইনক্লুড করবো। হ্যাঁ, যেটা দরকার নাই সেটা ইনক্লুড করবো না। ওকে, তো ইনপুট পাসওয়ার্ড নিলাম। এরপর কম্পেয়ার করবো, ইফ ইনপুট পাস ইকুয়াল ইকুয়াল অ্যাকচুয়াল পাস, হ্যাঁ, তাহলে printf কারেক্ট পাসওয়ার্ড ইউ আর লগ ইন, অথবা লগ ইন সাকসেসফুল।
আর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে else printf incorrect password। এখন আসি যে এখানে কোডটা কি ঠিক আছে, কোডটা ঠিক নাই, কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়াল পাসের ভিতরে যেখানে একটা স্ট্রিং আমরা অ্যাসাইন করছি এটা এইভাবে করা যাবে না, তাই না? জি স্যার। এটা কিভাবে করতে হবে? ধরো একটা হার্ড কোরের একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা এখানে ডিক্লেয়ার করে দিলে হয়, ঠিক আছে, বাট আমরা এখানে করব না। এটা যদি এখানে করতে চাই কোন ফাংশনটা ইউজ করবো বলো তো? ধরো অ্যাকচুয়াল পাসের মধ্যে এই স্ট্রিংটাকে অ্যাসাইন করতে চাই, হ্যাঁ, কোন ফাংশনটা ইউজ করবো? strcpy strcpy ইউজ করব, তাই না? এই abc123 এটাকে কপি করব অ্যাকচুয়াল পাসওয়ার্ডের ভিতরে, এটা ইনপুট পাসওয়ার্ড নিচ্ছে, এটা কোনো সমস্যা নাই। এবার দুইটা স্ট্রিংকে যখন ইকুয়ালিটি কম্পেয়ার করতেছি তখন এখানে কি করব বলো তো? কম্পেয়ার করার জন্য একটা ফাংশন দেখছি, সেটা হলো স্যার strcmp। হ্যাঁ, এবার লেফট সাইডে ধরো দিলাম হচ্ছে অ্যাকচুয়াল পাসওয়ার্ড, রাইট সাইডে দিলাম হলো ইনপুট পাসওয়ার্ড। ইকুয়ালিটি চেক করার জন্য কি করতে হবে? দুইটা স্ট্রিং ইকুয়াল হলে তখন strcmp এর রেজাল্টটা কি হয়? 0 strcmp এর রেজাল্টটা হয় হচ্ছে 0। তাহলে ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তার মানে দুইটা স্ট্রিং সেম, অ্যাকচুয়াল পাসওয়ার্ড আর ইনপুট পাসওয়ার্ড সেম, তাই না? সেই ক্ষেত্রে আমরা লিখবো যে হ্যাঁ কারেক্ট পাসওয়ার্ড, লগইন সাকসেসফুল, আর না হলে বলবো ইনকারেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে? তো স্যার তাহলে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এর আগে বলো। এর আগে একটা কম্পেয়ার যখন দেখাইছিলেন স্যার, তখন ভুটানের বি ছোট হাতে কিন্তু ভুটানের বি বড় হাতে ছিল, বাট ওটা রেজাল্ট 0 দেখাইছিল। স্লাইডে নাকি তুমি নিজে করছো? স্লাইডে স্যার আপনি দেখাইছিলেন। না, এখানকার যে ভুটান এটা তো ভেরিয়েবলের নাম। এই যে বাম পাশে যে ভুটানটা দেখো, ভেরিয়েবলের নাম তো ম্যাটার করে না, ভেরিয়েবলের ভিতরে কি আছে সেইটা না ইম্পর্টেন্ট, তাই না? ভেরিয়েবলের ভিতরে কি আছে দেখো, ভেরিয়েবলের ভিতরে কিন্তু এই যে ক্যাপিটাল বি দিয়ে ভুটান এটাই আছে, ঠিক আছে? তো ভেরিয়েবলের নাম কোনোই ম্যাটার করে না, ভেরিয়েবলের ভিতরে কি আছে সেটা ম্যাটার করে। এখানে দেখো ভেরিয়েবলের নাম, একটার নাম অ্যাকচুয়াল পাস, একটা নাম ইনপুট পাস, একটা শুরু হয়েছে এ দিয়ে, একটা শুরু হয়েছে আই দিয়ে। তাই বলি কি যেটা আই দিয়ে শুরু হয়েছে সেটা কি সবসময় বড় হবে না? দেখতে হবে যে এটার ভিতরে কি আছে, অ্যাকচুয়াল পাসের ভিতরে আছে কিছু একটা, ইনপুট পাসের ভিতরে কিছু একটা। যদি দুইটা সেম হয় তাহলে এটা 0 রিটার্ন করবে। তো তাহলে এটাকে এখন আমরা একটু রান করে দেখি। ধরো একটা ইনকারেক্ট পাসওয়ার্ড দিলাম, ABCD, বলতেছে ইনকারেক্ট পাসওয়ার্ড। ধরো ABC123, এটা বলতেছে কারেক্ট পাসওয়ার্ড, লগইন সাকসেসফুল, ঠিক আছে? এখন যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তখন কি করতে হবে বলো তো? ধরো পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে শুরুতে তোমার কারেক্ট পাসওয়ার্ডটা বলতে হবে, তারপর কারেন্ট পাসওয়ার্ডটা বলতে হবে, তারপর একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে, এন্টার দ্য নিউ পাসওয়ার্ড। হ্যাঁ, এরকম হয় না কোনো জায়গায় পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে? হয়তো, তাই না? তোমরা যখন কোন একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করো তখন তুমি কি বলে যে আগের পাসওয়ার্ডটা দিতে বলে না? জি স্যার। আগের পাসওয়ার্ডটা দিতে বলে, তারপর হলো নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিতে বলে, ঠিক আছে? তো ধরো নতুন আরেকটা পাসওয়ার্ড দিলা, নতুন পাসওয়ার্ডটা সরাসরি অ্যাকচুয়াল পাসের মধ্যে সেভ হয়ে গেল। তো printf the new password has been saved। আমি হচ্ছে এখানে প্রিন্ট করে দিলাম পাসওয়ার্ডটা, যদিও পাসওয়ার্ড সাধারণত প্রিন্ট করবে না কোনো
ওয়েবসাইট। তারপর আমি হচ্ছে এখানে জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে ক্লিক করে দিলাম যে নতুন পাসওয়ার্ডটা সেভ হয়েছে কিনা। দেখি প্রথমে হলো কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে ABC123, এরপরে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে কারেক্ট পাসওয়ার্ড, এন্টার দ্য নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড ধরো হচ্ছে ABCD7789। So the new password has been saved ABCD789. এখন আসি যে নিউ পাসওয়ার্ড দেওয়ার সময় সাধারণত যেটা হয় একটা পাসওয়ার্ড দুইবার ইনপুট দিতে হয়, ঠিক আছে? দুইবার ইনপুট দেওয়ার পরে তারপর যদি দুইটা ম্যাচ করে তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল পাসওয়ার্ডের মধ্যে সেভ হয়। তো এটা যদি আমরা করতে চাই, ধরো আমি হলো একটা দুইটা পাসওয়ার্ড রাখবো, টেম্পাস 50 ক্যারেক্টার, টেম্পাস 250। যেটা করবো যে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা সরাসরি ইনপুট নিব না, হ্যাঁ, প্রথমে নিউ পাসওয়ার্ড নিব টেম্পাসের মধ্যে, এরপর বলবো যে এন্টার এগেইন, হ্যাঁ, এরপর টেম্পাস 2 এর মধ্যে আবার নিব, যদি দুইটা ম্যাচ করে if strcmp টেম্পাস 2 equal 0, তখন হলো যে নতুন পাসওয়ার্ডটা সেট করব, এলস বলবো যে হচ্ছে printf পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ, নিউ পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ হয়ে গেল। আর যদি হয় তখন যেটা করব, দেখো এবার টেম্প পাসের মধ্যে অলরেডি নতুন পাসওয়ার্ডটা আছে, অ্যাকচুয়াল পাসটা কিন্তু আমরা আর গেটেস দিয়ে নিব না। এবার কি করব, টেম্প পাসটাকে অ্যাকচুয়াল পাসে কপি করে দিব, তাই না? দেখো নিউ পাসওয়ার্ড ইনপুট নেওয়া হলো টেম্প পাসের মধ্যে, আবার নিউ পাসওয়ার্ডটা দেওয়া হলো টেম্প পাস 2 এর মধ্যে। তাহলে এখন যদি সাকসেসফুল হয় পাসওয়ার্ড চেঞ্জটা, তখন কি করব, অ্যাকচুয়াল পাসের মধ্যে টেম্প পাসটাকে কপি করে দিব, অ্যাকচুয়াল পাস টেম্প পাস, ঠিক আছে? তো এটাকে যদি রান করি, ABC123 ছিল প্রথমে, নিউ পাসওয়ার্ড দিতে বলছে ABC789, এন্টার এগেইন ABC789, নিউ পাসওয়ার্ড হ্যাজ বিন সেভড ABC789, ঠিক আছে? প্রথমে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড দুইবার, যদি দুইবার ম্যাচ করে তাহলে নিউ পাসওয়ার্ডটা সেভ হবে। এবার আমরা ইউজ করছি strcpy। যদি আবার এই ABC123 কারেক্ট পাসওয়ার্ড ABC789, এন্টার এগেইন, এবার ABC789 এটা দিলাম, এটা কি ম্যাচ করছে? ম্যাচ করে নাই। এবার বলবে নিউ পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ, অর্থাৎ নতুন পাসওয়ার্ডটা এবার আর সেভ হয় নাই। তো আমরা দেখলাম যে এইভাবে করে তাহলে পাসওয়ার্ড ম্যানেজ করা যায়, যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা এটা কম্পেয়ার করা, আর হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করা, এই কাজগুলো এভাবে স্ট্রিং অপারেশন দিয়ে করা যায়। তো স্ট্রিং অপারেশন আসলে অনেক অ্যাপ্লিকেশন, তো এগুলো তোমরা নেক্সট কোর্সগুলোতে গিয়ে আরো দেখতে পারবা। তো আজকে তাহলে এ পর্যন্তই থাকবে এবং সিটি সিলেবাসটাও এ পর্যন্তই থাকবে। তো তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব স্যার। হ্যাঁ, তোমাদের ইএলএমএস এ একটা জিনিস হয়েছে, হ্যাঁ, এই জিনিসটা একটু দেখো তোমরা, দেখি ইএলএমএস এ ঢোকা যায় কিনা। স্যার হ্যাঁ বলো স্যার, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম স্যার। সাপোজ আমার সাইজ 6,
স্যার নাল ভ্যালু সহ কি ওইটা 7 ডিক্লেয়ার করতে হবে নাকি নালটা শুধু লুপ চালানোর সময় অ্যাড করে দিলে হবে স্যার? বুঝি নাই, একটা অ্যারের ভিতরে কি আছে? মানে স্যার আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যে কোনো লোক, সাপোজ আমার সাইজ হ্যাঁ 6, তাইলে ওইটা যদি আমি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতে চাই স্যার, তাইলে ওইটা লাস্টে শুধু নালটার জন্য কি স্যার অ্যারে একটা সাইজ বাড়াইতে হবে নাকি স্যার ফর লুপ চালায় হ্যাঁ যে নট ইকুয়াল টু লেস দেন নাল ভ্যালু পর্যন্ত দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে বাড়াইতে হবে। ঠিক আছে, তোমার যদি 7 সাইজের একটা অ্যারে হয় জি স্যার। তখন সেটাতে সাইজের স্ট্রিং তুমি রাখতে পারবা। ঠিক আছে, নালের জন্য কিন্তু আর একটা পজিশন লাগতেছে, অর্থাৎ 7টা ক্যারেক্টার রাখতে হলে তোমার 8 সাইজের অ্যারে লাগবে। মানে আমার সাইজ যদি 6 হয় স্যার, তাহলে আমাদের পাঁচটা এলিমেন্ট রাখতে হবে, তাহলে একটা এলিমেন্ট নালের জন্য একটা গ্যাপ দিতে হবে স্যার, তাই তো? রাখতে হবে, রাইট। হ্যাঁ সেটাই। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। ইএলএমএস আসতে তো সারা জীবন লেগে যাচ্ছে। তোমরা কি ওই কুইজটা দেখছো? একটা মানে ডামি কুইজ দিছি, হ্যাঁ। জি স্যার তোমরা দেখছি। ওই স্যার অ্যাটেম্প হ্যাঁ, করবো কি? জি স্যার, কালকে রাত্রে দিচ্ছিলাম স্যার। ঠিক আছে, হ্যাঁ ওইটা তোমরা হচ্ছে নিজেরা একটু দেখে নিও, যদি সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, হ্যাঁ। আই হোপ তোমরা হলো দেখলেই বুঝবা যে প্রথমে অ্যাটেম্প দিতে হয়, তারপর হলো নেক্সট পেজ করে করে নেক্সট কোশ্চেন গুলোতে যাইতে হয়। যখন তোমরা নেক্সট পেজে যাবা তখন আগের পেজের অ্যান্সার গুলো সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যেটা করবা, অ্যান্সার করে নেক্সট পেজে যাবা, নেক্সট পেজে গিয়ে লাস্টে এখন দেখবা যে হচ্ছে ফিনিশ অ্যাটেম্পট আছে। ফিনিশ অ্যাটেম্পট দিলে তারপর তুমি আর চেঞ্জ করতে পারবে না তোমার অ্যান্সার। এর আগ পর্যন্ত তুমি হচ্ছে তোমার অ্যান্সারটা চেঞ্জ করতে পারবা। স্যার ব্যাকে আসা যাবে? ব্যাকে আসা যাবে, হ্যাঁ। ফিনিশ দেওয়ার পর আর অ্যাটেম্পট চেঞ্জ করা যাবে না। আমি একটু দেখাইতে পারি কিনা দেখি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হতো। 2 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগবে। আচ্ছা দেখো, আমি দেখাই। মোটামুটি ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো না, যতটুকু দেখানো যায় দেখি। এই যে এখানে দেখো, এই অ্যাটেম্পটে ঢুকছি, হ্যাঁ। অ্যাটেম্পটে ঢুকলে খারাপ অবস্থা ইন্টারনেটের। আর ইন্টারনেটের সমস্যা না, ইএলএমএস এর সমস্যা আসলে। স্যার ইএলএমএস এর তো সমস্যা। হ্যাঁ দেখো, এই যে এখানে একটা কোশ্চেন, এখানে দুইটা কোশ্চেন আসছে পেজ 1-এ, হ্যাঁ। দেখো এখানে question আছে, তুমি যে এখান থেকে অ্যান্সার করতে পারবা। এখানে ধরো আমি যে কোনো একটা অ্যান্সার করলাম, মাল্টিপল চয়েস কোশ্চেন এটা, হ্যাঁ। কোশ্চেন 1, কোশ্চেন 2, এখানে মার্ক আছে লেফট সাইডে, এই যে মার্ক আউট অফ 1, এখানে মার্ক আউট অফ 1 মার্ক আছে। এরপর এখানে দেখো, অ্যান্সার করার পর যদি নেক্সট পেজে যাও তাহলে তোমার এই দুইটা অ্যান্সার সেভ হয়ে গেল। এখন যদি তোমার কারেন্টও চলে যায়, নেটও চলে যায়, তোমার এই দুইটার অ্যান্সার সেভ হয়ে থাকবে। অর্থাৎ তুমি যদি ধরো 10টা কোশ্চেনের মধ্যে 7টা অ্যান্সার করছো, তখন নেট চলে গেছে, তোমার ওই 7টা সেভ থাকবে, ওই 7টাই সাবমিট হয়ে যাবে স্যার ব্যাংক আমাদের শেষ হয়ে যাওয়ার সিকিউরিটি পর। স্যার এমসিকিউ টাইপের হবে? এমসিকিউ থাকবে, শর্ট অ্যান্সারও থাকবে, মানে টাইপ করা টাইপের অ্যান্সারও থাকবে, এবং হচ্ছে ট্রু ফলসও থাকবে, হ্যাঁ। পিডিএফ এর তো তো কোনো দেখো, অপশন থাকতেছে না, তাই না স্যার? এই দেখো এখানে আবার শর্ট অ্যান্সার, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ফলোইং অ্যারে। এটার অ্যারেটার সাইজ কত আমরা জানি, এটার সাইজ হচ্ছে 6, তাই না? তাহলে এখানে 6 টাইপ করব। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ফলোইং স্ট্রিং, আমরা জানি এটার লেন্থ হচ্ছে 5, তাহলে এটা 5 টাইপ করব। স্যার তাহলে 5 টাইপ আমি করে বলছি তারপর স্যার পিডিএফ এর কি কোনো অপশন থাকতেছে স্যার? কিসের অপশন? পিডিএফ জি স্যার। মানে লেখা? জি। না না না, লেখা থাকবে না। ডান পাশে গিয়ার দেখো, ডান পাশে গিয়ারটা যদি কল করো, এখানে তুমি দেখতে পারবা যে কোনগুলা অ্যান্সার করা হয়েছে এবং কোনগুলো অ্যান্সার করা বাকি। যে গ্রে কালার যেগুলা, সেগুলো হলো অ্যান্সার করা হয়েছে। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 টোটাল 8টা কোশ্চেন আছে, তার মধ্যে এই 4টা অ্যান্সার করা হয়েছে। কারেন্টলি এই যে গাঢ় করা 5 আর 6, এই পেজে এখন আমি আছি।
আর এখানে আর একটা জিনিস থাকে, সেটা হলো টাইমার থাকে। হ্যাঁ, এখন ইএলএমএস খুব স্লো বলে এখানে টাইমারটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে তোমরা দেখতে পারবা যে একটা টাইমার আছে। টাইমার উঠবে যে এখানে কত সেকেন্ড বা কত মিনিট বাকি আছে, এটা টাইমারটা এখানে দেখা যাবে। ঠিক আছে, 12 স্যার মিনিট বা এক্সাম কত মিনিট। শুরু হবে কয়টা থেকে স্যার? এক্সামটা কয়টার সময় শুরু হবে? জি স্যার। এক্সামটা ওইটা ক্লাসের শেষের দিকে আমি নিব। স্যার আমাদের তো প্রথমে স্যার লেখা ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে স্যার, মানে ওখানেও স্যার ক্লাস শুরু হয়ে গেছে, দ্যাটস ওয়াই স্যার জিজ্ঞেস করছিলাম স্যার। আচ্ছা, না এক্সাম তো আজকে না, এক্সাম তো নেক্সট নেক্সট দিন। ঠিক আছে, একটা না স্যার আপনি বলছিলেন মানে মানে সাব একটা মানে এক্সাম নেবেন যেটাতে স্যার আমাদের কি এরকম কিভাবে স্যার আমরা বুঝতে না পারি স্যার, ওই রকম একটা স্যার মানে। না এটা তোমরা যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারবা, এটা তুমি রাতেও অ্যাক্সেস করতে পারবা, কালকেও অ্যাক্সেস করতে পারবা, এটা কোনো সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে, এটা তুমি 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 যখন টাইম পাও তখন তুমি এটা থেকে প্র্যাকটিস করে নিবা।